আমার ইদানিং খুব একটা প্রশ্ন এনকাউন্টার করতে হয়, সবাই জিজ্ঞেস করেন এই বাংলাদেশিরা এই মারাত্মক মৌলবাদী হয়ে গেল কেন? মানে তারা দিন রাত তারা তারা ভারতকে গালি দেয়, ভারতকে আক্রমণ করে, এটা এটা কেন? তো এটা খুব সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমাকেও খুব যন্ত্রণা বিদ্ধ করে, কারণ আমি তো একজন ভারতীয়। কিন্তু এই প্রশ্নটাকে যদি আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি, যে এই মুহূর্তে কি শুধু বাংলাদেশিরাই ভারত বিরোধী, শুধু বাংলাদেশিরাই কি এই মুহূর্তে ভারত বিদ্বেষী? এই প্রশ্নের উত্তর, যেটা অর্ক শেষের দিকে বলছিল, সেটা কিন্তু খুব অস্বস্তিকর একটা উত্তর। আপনি দেখুন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, মালদ্বীপে যে লাস্ট ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে একটা রাজনৈতিক দল ভোটে জিতে ক্ষমতায় এসেছে, যাদের ইলেকশন ক্যাম্পেনের প্রধান স্লোগান ছিল ইন্ডিয়া আউট। আমি একজন ভারতীয় হিসেবে আমি যন্ত্রণাবিদ্ধ হই, একটা দেশে ইন্ডিয়া আউট এরকম একটা স্লোগান দিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় চলে এলো। আচ্ছা, ধরে নিলাম বাংলাদেশিদের মতো মালদ্বীপের বাসিন্দারাও একেবারেই খারাপ ধরনের লোক এবং মৌলবাদী ইত্যাদি ইত্যাদি। আমরা শ্রীলঙ্কায় আসি। আপনারা জানেন যে শ্রীলঙ্কায় একটি বামপন্থী শক্তি, যারা নিজেদের কমিউনিস্ট বলে দাবি করেন, আমার মত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, তারা ক্ষমতায় এসেছে, জেভিপি। এই যে জেভিপি, তার সুদীর্ঘ ইতিহাস রয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে, দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা এখানে নকশালবাড়ির কথা বলি, নকশালবাড়ি বিরাট সংগ্রাম, গুরুত্বপূর্ণ সংগ্রাম, কিন্তু শ্রীলঙ্কাতে 60-এর দশকের শুরুতে এবং 8-এর দশকের শেষে দুবার জেভিপি সশস্ত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল। তাদের বিখ্যাত নেতা ছিলেন রোহানা উইজেভেরা, বিখ্যাত নেতা ছিলেন, তাকে শহীদ হতে হয়, এবং গোটা জেভিপিকে দুবার শ্রীলঙ্কান রাষ্ট্র ধ্বংস করে দেয়। তারপরে জেভিপির যে পলিটিক্স, আমি ব্যক্তিগতভাবে সেটাকে ডিভিশনিস্ট পলিটিক্স মনে করি, সংসদ সর্বস্বতা মনে করি, সেগুলো অন্য আলোচনা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই জেভিপি হিস্টোরিক্যালি অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্স করে এসছে। এবং এটাও আমার খুব কষ্টের জায়গা যে বাংলাদেশ মালদ্বীপের পরে শ্রীলঙ্কাতে কিরকম ভাবে একটা ভারত বিরোধী শক্তি তারা ক্ষমতায় এলো। আচ্ছা, আমরা যদি নেপালে আসি, 2023 সালে আমি নেপালে গিয়েছিলাম এবং অনেকটা সময় ছিলাম, এবং সেই সময় নেপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকুমার দহল, প্রচন্ড কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট সেন্টার পার্টির যিনি নেতা, আমি তার সাথে মিট করেছিলাম এবং সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। তিনি আমায় খুব সুন্দর লাঞ্চ খাইয়েছিলেন, জনযুদ্ধের গল্প বলেছিলেন। ফিরে আসার পর দেখলাম 2.5 মাস মতো হবে যে মিস্টার প্রচন্ড তিনি দিল্লিতে এসেছেন, আসতেই পারেন, তাই নিয়ে কোনো অসুবিধা নেই। দিল্লিতে আসার পর তিনি জেপি নাড্ডার অফিসে গিয়ে তার সাথে বৈঠক করছেন। আচ্ছা, একবার ভাবুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আমি পছন্দ করি অপছন্দ করি, তিনি আমার প্রধানমন্ত্রী, তিনি সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী যদি পুতিনের পার্টির প্রেসিডেন্টের সঙ্গে তার অফিসে গিয়ে বৈঠক করেন, আমাদের কিরকম লাগবে? কোন প্রোটোকলে এটা হতে পারে? এটা হয়েছিল। এবং তার অভিঘাত কি ছিল? তার কয়েক মাসের মধ্যে প্রচন্ড ক্ষমতা থেকে চলে গেলেন, আরেকটি বামপন্থী পার্টির নেতা, কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল, এমআলএ, কেপি ওলি, তিনি প্রধানমন্ত্রী হলেন। এবং এখন ভারতীয় মিডিয়ার চোখে এবং আন্তর্জাতিক মিডিয়ার চোখে কেপি ওলিও কিন্তু ভারতপন্থী নন, তিনি ভারত বিরোধী। তাহলে আমরা যদি ঠিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তানের কথা আলোচনাতেই যাচ্ছি না, আমাদের চারপাশের প্রত্যেকটা দেশ আমাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কেন? এটা হতেই পারে যে প্রত্যেকটা দেশের জনগণ আসলে মৌলবাদী, কিন্তু সেক্ষেত্রে নেপালের আমার অধিকাংশ জনগণ তো হিন্দু, তো তারা এরকম ভাবে আমাদের বিরুদ্ধে এত রেগে যাচ্ছেন কেন আমি জানি না। এবং যেটা অর্ক বললো, যে ফ্যাক্ট হচ্ছে এই মুহূর্তে আমাদের আশেপাশে আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নেই। আদানি সরকার, যে সরকার ভারত চালায়, আসলে তার কোনো বন্ধু রাষ্ট্র এই মুহূর্তে নেই, একটিও, এমনকি ভুটানও না। এটা একটা খুব খুব উদ্বেগের ব্যাপার, অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় যে আমরা কেন এইভাবে বন্ধু হারাচ্ছি। কিন্তু আমরা কেন বন্ধু হারাচ্ছি? আচ্ছা,
এই যে অর্কদেব এতক্ষণ ধরে যা বললো, বা আমি যেগুলো যে বলবো, যে কথাগুলো, কোনোটাই আমাদের নিজেদের কথা না, প্রত্যেকটা তথ্য ইন্টারনেটে লভ্য। আনন্দবাজার পত্রিকা সেই তথ্যগুলো দেখে না, এবং টাইমস নাও দেখে না, বা রিপাবলিক তো দেখার প্রশ্নই নেই, কিন্তু ইন্টারনেটে প্রত্যেকটা তথ্য আছে। 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখে শেখ হাসিনা বাংলাদেশে একটা পাতানো নির্বাচন দিয়েছিলেন, একটা প্রহসনের নির্বাচন। সমস্ত বিরোধী রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল, বিএনপি থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি, বাসদ, জামাতে ইসলামী, প্রত্যেকে। সেই নির্বাচনে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রচুর। আমাদের এখানে যেরকম হয় না যে তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল ক্যান্ডিডেট, তার উল্টো দিকে আর একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তা তেমনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট প্রকাশ্যে মিডিয়াকে বলেছেন, সমকাল বলে একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশি দৈনিক সেই খবর ছেপেছিল, তিনি প্রকাশ্যে মিডিয়াকে বলছেন, এই নির্বাচনে আমি জিতবো, তার কারণ আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট। আমি অবাক হয়ে গেলাম, আমি তো ট্যাক্স দিই, তো আমি কি বাংলাদেশে ভারতীয় ক্যান্ডিডেটকে ভোটে লড়বেন তার জন্য ট্যাক্স দিই, বা আপনারা কেউ সেজন্য ট্যাক্স দেন? এই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের একটা ছোট্ট চেহারা। আরো অনেক কিছু বলা যায়, সেগুলো তো আর আপনি বুঝতেই পারছেন প্রকাশ্যে বলার কোনো খুব একটা সুবিধাজনক বিষয় নয়। এই একজন ক্যান্ডিডেট যে সরাসরি বলছে আমি ইন্ডিয়ান ক্যান্ডিডেট, এটা দিয়ে আসলে আপনারা এখানে যারা আছেন তারা প্রত্যেকেই না বলা কথাগুলো বুঝতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ভারতবর্ষ যেভাবে প্রত্যেকটি তার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করছে, সরাসরি হস্তক্ষেপ করছে বলে তারা অভিযোগ করেন, আমার দাবি নয়, আমি এর সত্যতা সম্পর্কে জানি না, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যে কোনো কারণেই হোক, বাংলাদেশের মানুষের মনে মালদ্বীপ বা শ্রীলঙ্কা বা নেপালের মানুষের মতোই এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে ভারত আসলে আমাদের সার্বভৌমত্ব স্বীকার করে না। এটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত যন্ত্রণার, কিন্তু এটা ফ্যাক্ট। আর এই যে ভারত বিরোধী হয়ে ওঠা, এটা তো একটা সাম্প্রতিক প্রবণতা। আমি যখন খুব ছোট, 1998 সালের, আমি জানি না আপনারা কতজন ক্রিকেট দেখেন, তখন আমি খুব ক্রিকেট দেখতাম, ছোট ছিলাম। 1998 সালের ইন্ডিপেন্ডেন্স কাপ হয়েছিল ঢাকাতে, 98 না 97 আমি ভুলে যাচ্ছি। ফাইনালে ইন্ডিয়া আর পাকিস্তান মুখোমুখি হয়েছিল, সেটাতে ইন্ডিয়া জিতেছিল, এবং সেখানে সচিন তেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি দুজনেই সেঞ্চুরি করেছিলেন, সেটা আমার মনে আছে এখনো। গোটা স্টেডিয়াম ভারতকে সমর্থন করেছিল, গোটা স্টেডিয়াম। এইবারে আপনি 2024-এ আসুন, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল, বাংলাদেশ নাই, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, যেখানে ছাত্র শিক্ষক কেন্দ্র, আমরা যেখানে গেলে আড্ডা দিই, চা খাই, আপনার অনেক যাদবপুরের মিলনদা ক্যান্টিন চত্বর জানেন, ওই রকম, সেইখানে বড় পর্দায় এই খেলা দেখানোর ব্যবস্থা হয়েছিল। 10,000 ছেলে মেয়ে সেই খেলা দেখেছিল, এবং আমার যন্ত্রণা হয় ভাবতে, গোটা অডিয়েন্স তার অস্ট্রেলিয়াকে সমর্থন করেছিল। আমরা একবার ভাববো না, আমরা একবার ভেবে দেখবো না যে এই 98 সালে গোটা স্টেডিয়াম ভারতকে সমর্থন করেছিল, আর আজকে গোটা অডিয়েন্স, হাজার হাজার ছেলে মেয়ে, তারা ভারতের বিরোধিতা করছে কেন? ধরে নিলাম বাংলাদেশে সবাই মৌলবাদী, ধরে নিলাম বাংলাদেশ উচ্ছন্নে গেছে, আফগানিস্তান হয়ে গেছে, গেছে কি গেছে না পরে সেই আলোচনায় আসছি, কিন্তু আমাদের কি কিছু করার আছে? আমাদের কি কিছু ভুল হচ্ছে? আরেকটা তথ্য দিই, এগুলো বলতেও খারাপ লাগে, তারা তাদের জীবিকার স্বার্থে তারা চাকরি বাকরি করেন। যেমন আমাদের এখানে রিপাবলিক টিভির ময়ূর রঞ্জন ঘোষ, তিনি, তার মঙ্গল হোক, কিন্তু যেটা কষ্টের, যেটা যন্ত্রণার, 2023 সালে আমাদের কলকাতা থেকে 22 জন সাংবাদিকের একটা দল, তারা 22 না 25 জন সাংবাদিকের একটা দল, তারা বাংলাদেশে গিয়েছিল। যেতেই পারেন। সবচাইতে মজার এবং ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, তারা গোটা সফরে একটি মাত্র রাজনৈতিক দলের অফিসে গিয়েছিলেন এবং সেখানে কফি খেয়েছিলেন, ফটো সেশন করেছিলেন। সেই দলটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। একবার ভেবে দেখুন, জাস্ট একবার ভাবুন, আমেরিকা থেকে এরকম 25 জনের একটা সাংবাদিকের দল ইন্ডিয়াতে এসেছে, সে কংগ্রেসের সঙ্গে দেখা করলো না,
কমিউনিস্টদের সাথে দেখা করলো না, সমাজবাদী পার্টির সঙ্গে দেখা করলো না, ডিএমকে এর সঙ্গে দেখা করলো না, শুধু বিজেপির অফিসে গেল, চা কফি খেলো, ছবি তুললো, চলে এলো। আপনার কি মনে হবে? কি মনে হবে? মনে কি হবে না যে আসলে আমেরিকা সরাসরি ভাবে নরেন্দ্র মোদীর সরকারকে পরিচালনা করছে? মনে কি হবে না যে আসলে নরেন্দ্র মোদীর সরকারটা আমার সরকার নয়, এটা একটা পুতুল সরকার? যদি আমাদের এটা মনে হয়, তাহলে অত্যন্ত যন্ত্রণাদায়ক বাস্তবতা হচ্ছে বাংলাদেশিরাও আসলে অনেকে এরকম ভাবে ভাবছেন, এবং আমি মনে করি তাদের দিক থেকে এই ভাবনার পেছনে অবশ্যই কিছু যুক্তি রয়েছে। কাজেই এই বাস্তবতাটাকে আসলে আমাদেরকে প্রথমেই স্বীকার করে নিতে হবে। আমরা যখন ছোটবেলায় মিছিল করতাম, ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, তখন সেই সেই ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ বলা এই মুখ হয়তো ভারতীয় সাম্রাজ্যবাদ ধ্বংস হোক বলতে খানিকটা দ্বিধা করে। দীপঙ্কর বাবুরা যে দ্বিধা করেননি, সে তো প্রারম্ভিক বক্তা যিনি ছিলেন তিনি বললেন। আমরা হয়তো অনেকে দ্বিধা করি, সেটা আমাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতা আমাদেরকে মেনে নিতে হবে। আমি নেপালের রাস্তায় দাঁড়িয়ে মিছিল দেখেছি, ভারত এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই মিছিল স্লোগান দিয়েছে। আমি বাংলাদেশে দাঁড়িয়ে দেখেছি যে বাংলাদেশের মানুষ এনটিপিসি, গো ব্যাক এনটিপিসি, গো ব্যাক ইন্ডিয়া স্লোগান দিয়েছেন রামপাল বিরোধী আন্দোলনের সময়। আনু মোহাম্মদের নেতৃত্বে সেই আন্দোলন হয়েছিল। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া মিছিলে আমি সেই মিছিলের সাক্ষী। একইভাবে শ্রীলঙ্কায় কলম্বোর মাটিতে দাঁড়িয়ে আমি ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিল দেখেছি। কাজে আমরা যেন সোজা কথাটা সোজাভাবে বলতে পারি, আমরা যেন সরাসরি আমাদের দেশ, আমাদের রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কি আচরণ করে সেইটা বলতে যেন আমাদের যেন পা না কাঁপে, আমাদের যেন হাঁটু না কাঁপে। কাজেই বাংলাদেশের গণ অভ্যুত্থানকে বুঝতে হলে আসলে এই জায়গায় দাঁড়িয়ে বোঝা ছাড়া আর কোনো উপায় নাই। আপনি মৌলবাদ নিয়ে আলোচনা করুন, অবশ্যই করতে হবে, আমি এক্ষুনি আসবো 5 মিনিটের মধ্যে। আপনি বাংলাদেশে আইসিস এর পতাকা নাড়ানো হচ্ছে, সেই নিয়ে কথা বলুন, অবশ্যই বলতে হবে। শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া হলো, এ নিয়ে আবার একটা কথা বললে হবে না, 2খানা কথা বলতে হবে, 3খানা কথা বলতে হবে। কিন্তু সব কথার মূল যে কথাটা, বাংলাদেশের জনগণ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে একটা পুতুল সরকারকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। শ্রীলঙ্কার জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 2022 সালে অভ্যুত্থান ঘটিয়েছিল, এবং ভারতীয় এবং অন্যান্য বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এখন সেখানে যে সরকার তৈরি হয়েছে সেই সরকার আইএমএফ এর প্রশ্নে আপোষ করছে, আরো নানা রকম আপোষ করছে। শ্রীলঙ্কার বিপ্লবী কমিউনিস্ট, যাদেরকে আমরা মনে করি আমাদের বন্ধু, আমাদের কমরেডরা, ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টি, জেভিপি ভেঙে বেরিয়ে আসা, তারা লড়াই করছেন তার বিরুদ্ধে। কিন্তু শ্রীলঙ্কাতেও আসলে ভারতীয় আধিপত্যবাদী প্রকল্পের দোকান বন্ধ হয়ে গেছে, নেপালেও তাই। এই জায়গা থেকে আসলে আলোচনা শুরু করতে হবে। আমাদের ভালো লাগুক, আমাদের খারাপ লাগুক, এটাই ফ্যাক্ট, এটাই বাস্তবতা যে বাংলাদেশে ভারতের পুতুল সরকার খতম, আর ফিরবে না। বাংলাদেশের নতুন সময়ের রাজনীতি, অভ্যুত্থান পরবর্তী সময়, যেটা আমার বলার বিষয়, সেটা নিয়ে আমরা কথা বলবো, ডেফিনেটলি কথা বলবো। কিন্তু একজন ভারতীয় হিসেবে, একজন আয়করদাতা ভারতীয় হিসেবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, যেমন ও বলছিল যে আমার দেশটা যারা চালায় আদানি, সে গিয়ে এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে খুন করছে গাজায়, ওয়েস্ট ব্যাংকে, লেবাননে, ইয়েমেনে। ঠিক একই রকম ভাবে আমার ট্যাক্সের টাকায় বাংলাদেশকে ইন্ডিয়ার স্বার্থে, ইন্ডিয়ার ক্যাপিটালিস্ট ক্লাসের স্বার্থে, এবং বিশেষ করে আদানি গোষ্ঠীর স্বার্থে শুষে ছিপড়ে করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বিদ্রোহ করেছেন। এই বিদ্রোহ ন্যায়সঙ্গত, এবং একজন ইন্ডিয়ান হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি এই বিদ্রোহের প্রতি, অভ্যুত্থানের প্রতি আমার সর্বাত্মক সংহতি আগেও জ্ঞাপন করেছি, এখনো জ্ঞাপন করছি, ভবিষ্যতেও জ্ঞাপন করব। বিপ্লব এবং অভ্যুত্থান সবসময় সফল হয় না, এটা আপনারা জানেন। এখানে যারা আছেন আমার থেকে অনেক 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 বেশি করে আপনারা জানেন অভ্যুত্থান ব্যর্থ হয়। অভ্যুত্থান তো প্রেমের মতো অ্যাকচুয়ালি, তাই না? মানে ওই চোখ থেকে চোখে বিদ্যুৎ যায়, কিন্তু সেই প্রেম অনেক সময় ভেঙে যায়, বেপথু হয়ে যায়।
20 শতকে শুধু চীনের বিপ্লব হয়নি, 20 শতকে শুধু ভিয়েতনামের বিপ্লব হয়নি, রাশিয়ার বিপ্লব হয়নি, 20 শতকে জার্মানির বিপ্লব হয়েছিল, যে বিপ্লব ব্যর্থ হয়েছিল। 20 শতকে যেমন আকাশে অনেক নক্ষত্র ছিল, তেমনি অনেক খসে পড়া নক্ষত্রও ছিল। ইরানের যে প্রতিবিপ্লব যার মাধ্যমে ক্ষমতায় এলো, তার আগেও ইরানে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। স্পেনে বিপ্লব পরাজিত হয়েছে। বিপ্লব সবসময় জেতে না, অভ্যুত্থান সবসময় জেতে না, কিন্তু অভ্যুত্থানের যে সৃজনশীলতা, অভ্যুত্থানের যে ম্যাজিক, এই 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 ম্যাজিককে যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি, এই ম্যাজিকের সামনে দাঁড়িয়ে যদি আমার পা কাঁপে, আমি পুরনো চশমায় এই ম্যাজিকটাকে দেখার চেষ্টা করি, তাহলে আসলে আমি বোধহয় আমি আমার নিজের প্রতি সুবিচার করব না। আমি একটা অদ্ভুত ম্যাজিক্যাল মুহূর্তকে সমর্থন করতে পারছি না শুধু আমার পুরনো বোঝাপড়াগুলোর জন্য। এটা প্যাথেটিক। এবং আমার মনে হয় যে নিশ্চয়ই আমাদের সতর্ক অবস্থান নিতে হবে, এবং সতর্ক অবস্থান আমরা নেব, আমরা সমালোচনা করব, কিন্তু বাংলাদেশের এই গণ অভ্যুত্থান একটা ফ্যান্টাস্টিক বিষয়। ঠিক যেরকম শ্রীলঙ্কার আরাগালায়া 2022, আমার পরম সৌভাগ্য যে আমি আরাগালায়া যখন হচ্ছে ওই মুহূর্তে আমি কলম্বোয় থাকার সুযোগ ছিল, এবং আমি দেখেছিলাম যে ছোটবেলায় ইউনিভার্সিটিতে বা বিভিন্ন পাঠচক্রে এরকম ছোট ছোট হলে 20 জন, 25 জন, 30 জনের জমায়েতে যখন বলা হতো যে বিপ্লব অবশ্যম্ভাবী, যেগুলো বিশ্বাসই হতো না, আসলে বিপ্লব অবশ্যম্ভাবী। আমরা আসলে দক্ষিণ এশিয়া একটা বিপ্লবী বাস্তবতায় পাচ্ছে। এটা কোনো ইউটোপিয়া না, এটা কোনো আশাবাদী কথা না, এটা ফ্যাক্ট। আপনি দেখুন, আমি তথ্য দিয়ে বলছি, আজকে যখন আমরা কথা বলছি গোটা পৃথিবী আসলে আপনারা গ্রিসের অভ্যুত্থানের দিকে আমরা নিশ্চয়ই তাকিয়ে আছি। গ্রিস গণ অভ্যুত্থানের এক ধাপ নিচে অবস্থান করছে, এক ধাপ নিচে, একটা স্টেপ নিচে দাঁড়িয়ে আছে গ্রিস, ঠিক আছে? এবং একই রকম ভাবে টার্কি, তুরস্ক, আজকে যখন আমরা কথা বলছি, টার্কিতে যেমন যারা মেইনস্ট্রিম মূলধারার কমিউনিস্ট পার্টি, আমাদের বন্ধুরা যাদেরকে গালি দিয়ে সংশোধনবাদী বলেন আর কি, সেই টিকেপি, তারা যেমন এই অভ্যুত্থান আন্দোলনকে সমর্থন করছে, তেমনি তুরস্কের বিপ্লবী কমিউনিস্টরা টিকেপি এমএল বা এমএলকেপি, তারাও এই অভ্যুত্থানের অংশ। কাজেই এটা একটা খেলা, এই খেলাটা চলছে, এই খেলাটা চলবে। যখন সোভিয়েতের পতনের পর যারা বলেছিলেন ইতিহাস মৃত, ইতিহাস শেষ হয়ে গেছে, আজকে এই 1/4 আমরা পেরিয়ে এলাম, 1/4 পেরিয়ে এলাম, তখন আমরা দেখতে পাচ্ছি আসলে ইতিহাস মরেনি, ইতিহাস প্রতিনিয়ত নতুন করে বাঁচছে। আপনারা অধিকাংশই আমার সিনিয়র, আমার থেকে আপনারা বয়সে, অভিজ্ঞতায়, সব দিক থেকেই অনেক এগিয়ে। আমি শুধু হাত জোর করে অনুরোধ করব এবং দাবি করব, আপনারা প্লিজ 20 শতকের চশমায় 21 শতককে দেখবেন না। 21 শতক একটা নতুন বাস্তবতা। কিরকম? ধরুন লেবানন, এই মুহূর্তে বাংলাদেশে, এটা আমি অপ্রাসঙ্গিক হচ্ছি না, আমি বাংলাদেশে আসছি। লেবানন গোটা 20 শতকের একটা বিরাট সময়, 80s জুড়ে, পুরো 90s-এ লেবানিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে হিজবুল্লাহর একদম সরাসরি বন্দুকযুদ্ধ হয়েছে, ব্যাপক মারামারি হয়েছে, এবং কমিউনিস্টদের শক্তি কম, কাজী কমিউনিস্টরা মার খেয়েছেন বেশি, মেরেওছেন যেরকম পেরেছেন। আজকে জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে লেবানিজ কমিউনিস্ট পার্টি এবং হিজবুল্লাহ একটা সেই বাধ্যতায়, পরিস্থিতিজনিত বাধ্যতায় তারা এক মঞ্চে এসে দাঁড়িয়ে তারা প্রতিরোধ করছেন। এবং প্যালেস্টাইনের কথাই যদি বলি, এই হামাস এবং তার সঙ্গে প্যালেস্টাইনের যারা রিভলিউশনারি মার্কসিস্ট, পপুলার ফ্রন্ট এবং ডিএলএফপি, তারা একদম রাস্তায় বিরোধ। 7ই অক্টোবরের কিছুদিন আগে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ব্যাপক মারামারি করেছে, কিন্তু জায়নবাদী হামলার বিরুদ্ধে তারা এক কাতারে দাঁড়াচ্ছে। কাজেই আমার মনে হয়, আমি একদমই তত্ত্বে খুব দক্ষ নই, কিন্তু ওই যে একটা কথা আমরা শুনতাম না, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, প্রধান দ্বন্দ্ব, আমার মনে হয় আসলেই প্রধান দ্বন্দ্ব অস্তিত্ব আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই যে প্রধান দ্বন্দ্ব ছিল বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ, এবং আমি আধিপত্যবাদ বলছি, এটা কিন্তু মানে খুব নরম করে বলা, আসলে ওরা বলেন অনেকেই ভারতীয় সাম্রাজ্যবাদ, আমি সেই শব্দটা ব্যবহার করছি না, ভারতীয় আধিপত্যবাদ এবং তার পুতুল সরকারের দ্বন্দ্ব,
ইন্টারেস্টিং এবং আনন্দের কথা, সেই সংগ্রামে বাংলাদেশের জনগণ তারা বিজয়ী হয়েছেন, তারা আধিপত্যবাদকে কবর দিয়েছেন। এবারে আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রসঙ্গে আসি। প্রথম কথা হচ্ছে অভ্যুত্থানটা কারা করেছিল। এই প্রধান উপদেষ্টা ইউনূস তিনি একটা খুব হইচই ফেলে দিয়েছিলেন। তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে এই অভ্যুত্থানটা ছিল মেটিকুলাসলি ডিজাইন, একটা খুব সুপরিকল্পিত ছক, এবং তাতে অনেকেই খুব রেগে গিয়েছিলেন, তার মানে এটা তো স্বতঃস্ফূর্ত নয়, ইত্যাদি ইত্যাদি। আমার খুব ইন্টারেস্টিং লাগছিল এটা ভেবে, যারা রাগ করছিলেন মানে আমার পরিচিত বৃত্তের মধ্যে, তারা অধিকাংশ যে বিপ্লবের প্রজেক্টের কথা ভাবেন সেটা কিন্তু মেটিকুলাসলি ডিজাইনড। একটা ভ্যানগার্ড পার্টি থাকবে, তাই না? আপনারা তো আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন। তাই এত বড় একটা ঘটনা, আমরা তো একটা এই ভারত সভা হল ভরাতে গেলেও মেটিকুলাসলি ডিজাইন করতে হয়, তাই না? তাহলে একটা অভ্যুত্থান মেটিকুলাসলি ডিজাইন হবে, এটার মধ্যে আর এত এত চাপ নেওয়ার কি আছে? তা তারা খুব 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 কষ্ট হচ্ছিল। মেটিকুলাসলি ডিজাইন, হ্যাঁ এটা মেটিকুলাসলি ডিজাইন, কিন্তু ডিজাইনার একজন নয়, অনেক অনেক রকমের ডিজাইনার ছিলেন। যেমন ধরুন 17 সালে রাশিয়ার বিপ্লবের ডিজাইনার কে? ভ্লাদিমির লেনিন একা? একদমই না। লেফটেসাররা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, ফেব্রুয়ারি রিভলিউশনের যারা করেছিল তারা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, এটাই তো হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আমরা ফুটবলে যেটাকে বলি গোল করা, সেটা ভ্লাদিমির লেনিন এবং বলশেভিক পার্টি করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই গোল কারা করবেন সেটা এখনো বলার সময় আসেনি, এখনো সেটা বলার সময় আসেনি। কারা ছিলেন এই অভ্যুত্থানে? অবশ্যই এই অভ্যুত্থানের সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিলেন একটা ছোট্ট সংগঠন, যাদের নাম আমাদের ইন্ডিয়ান মিডিয়া কোথাও লেখেনি, একবারের জন্যও লেখেনি, কখনো লেখেনি। তার নাম গণতান্ত্রিক ছাত্র শক্তি, ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট, ডিএসএফ। এই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা হচ্ছেন নাহিদ ইসলাম। অর্কদেব কয়েকদিন আগে গিয়ে যার দীর্ঘ ইন্টারভিউ করে এসছে, পড়বেন ইনস্ক্রিপ্টে। এই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতার নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে যে আরেকজন এখন ছাত্র উপদেষ্টা, সে। এই গণতান্ত্রিক ছাত্র শক্তি সরাসরি করেনি, কিন্তু এই অভ্যুত্থানকে থিওরিটিক্যালি একটা একটা অবয়ব দেওয়ার ক্ষেত্রে যার দারুণ ভূমিকা ছিল, ফ্যান্টাস্টিক ভূমিকা ছিল, তার নাম মাহফুজ আলম। মাহফুজ আলমের ভীষণ সুন্দর এবং বিশদ সাক্ষাৎকার অর্কদেব করেছে, প্লিজ পড়বেন। এই মাহফুজ আলম সেই ছেলে যাকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন, এবং আমাদের ইন্ডিয়ান মিডিয়া সম্পূর্ণ মিথ্যে কথা বলে এই মাহফুজ আলমকে হিজবুত তাহরিরের লোক বলেছে। সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি ওর ফেসবুকে যান, এই হলে যারা আছেন অনেকের ভালো লাগবে। 2017 সালে এই মাহফুজ আলমের, অত্রি হাসছে, 2017 সালে এই মাহফুজ আলমের ডিপি ছিল হচ্ছে মাও সেতুংয়ের, এবং তারপরে একবার সে ডিপি দিয়েছিল কার? ক্রুপস্কায়ার বোধহয়। ক্রুপস্কায়ার কেন দিয়েছিল আমি জানি না। তো যাকে এই হচ্ছে মাহফুজ আলম, যাকে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলে দেওয়া হচ্ছে। সে কমিউনিস্ট না। আমার দুটো কথা বলার আছে। বাংলাদেশ নিয়ে চর্চা করার ক্ষেত্রে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে মেইন স্ট্রিম ইন্ডিয়ান মিডিয়ার থেকে বাংলাদেশকে না জানা। মেইন স্ট্রিম ইন্ডিয়ান মিডিয়ার ভূমিকা কিরকম? অনুশীলন, যুগান্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা যখন রাস্তায় নেমে লড়াই করছিলেন, সেই সময় এই কাছে স্টেটসম্যানের যা ভূমিকা ছিল বাংলাদেশ প্রশ্নে, আমাদের ইন্ডিয়ান মিডিয়ার ভূমিকা একদমই তাই, 2-4টে ব্যতিক্রম ছাড়া একদম তাই। এবং সেটার কোনো অসুবিধে নেই, সেটার মধ্যে কোনো 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 প্রবলেম নেই, কারণ ভারতীয় কলোনি ওখানে যেটা ছিল সেই কলোনিটা শেষ হয়ে গেছে। তো খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের মিডিয়া 1971-এর মুক্তিযুদ্ধকে যেরকম ভাবে বিচ্ছিন্নতাবাদীদের কাজ বলেছিল, ভেবে দেখুন আসলে কিন্তু ওরা বিচ্ছিন্নই হতে চেয়েছিল, তাই না? বিচ্ছিন্নই তো হতে চেয়েছিল। একটা গোটা দেশ পাকিস্তান, তার থেকে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হবে, বিচ্ছিন্নতাবাদ। আমরা কি বলি বিচ্ছিন্নতাবাদ? বলি না। ঠিক সেরকম ভাবে ইন্ডিয়ান মিডিয়াটিকে একই কাজ করছে বাংলাদেশ নিয়ে।
আর দ্বিতীয় আরেকটা কথা, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, সেটা আমি নিজে যেভাবে বাংলাদেশকে এনকাউন্টার করেছি, তখন আমি আনন্দবাজার পত্রিকায় চাকরি করতাম, আমার নাইট শিফট থাকতো, নাইট শিফটে কোনো কাজ থাকতো না, আমি তখন বসে বসে ইন্টারনেটে নানা কিছু সার্চ করতাম, করতে গিয়ে আসলে বাংলাদেশ সম্পর্কে আমার পড়াশোনা শুরু 2013-14 সালে। যেটা আমি রিয়ালাইজ করলাম সেই পড়াশোনা শুরু করার পর, যে বাংলাদেশ নিয়ে জানার জন্য আসলে প্রথম কাজটা হচ্ছে এই যে আমার মনের যে স্লেটটা, এই স্লেটটা পুরোটা মুছে ফেলা, এই গোটা স্লেটটাকে মুছে ফেলা, গোটা স্লেটটাকে মুছে ফেলতে হবে। বাংলাদেশ নিয়ে আমরা যা কিছু জেনে এসেছি, আসুন আমরা সেগুলো ভুলে যাই, আসুন আমরা নতুন করে বাংলাদেশের ইতিহাসকে জানতে শুরু করি। প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনা ধরে ধরে সিম্পল সহজ ছোট ছোট প্রশ্নকে এনকাউন্টার করতে করতে দেখবেন সেটা একটা ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা হবে। কিরকম? ধরুন, যদি এই যে আপনারা অনেকেই জানেন আমি অন্য যে সভাগুলোতে গিয়ে এই প্রশ্নটা করতাম এবং অধিকাংশই সেটা সম্পর্কে জানতেন না, মানে আমি আমার মাকেও এই প্রশ্নটা করেছিলাম। আমার মা, তিনি আমাকে কিন্তু কিউবা, ভেনেজুয়েলা, ভিয়েতনাম সব যত্ন করে তিনি জানেন, এগুলো খুব ভালোভাবে জানেন, ঠিক আছে। ইভেন উগো চাভেজের পার্টির সঙ্গে কমিউনিস্ট পার্টির ঝামেলা মা সেটাও জানে, কিন্তু আমার মা আমাকে কখনো বলেননি বাকশাল কি, বাকশাল কি। আজকে ঢাকার রাস্তায় রাস্তায় লেখা বাকশাল 2.0 ধ্বংস হোক, বাকশাল কি আমি জানতাম না, আমি জানতাম না। অথচ গোটা অভ্যুত্থানটা ঘটে গেল বাকশাল, দ্বিতীয় বাকশালের বিরুদ্ধে। কি অদ্ভুত না? আমি যদি বাকশাল না জানি তাহলে আমি কি, মানে যার বিরুদ্ধে লড়াই তার অতীতটাকেই আমি জানলাম না, আমি কি করে পজিশন নেব? আমি নিতে পারি বলুন? আদেও নেওয়া যায়? কাজেই এই জন্য বলছিলাম ওই স্লেট গুলোকে আসলে মুছে ফেলতে হবে, না হলে খুব চাপের ব্যাপার। আমাদের ভারতীয় ন্যারেটিভ এরকম ভাবে ইতিহাসকে নির্মাণ করেছে, খুব 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 কঠিন। সুমন্ত্র বন্দ্যোপাধ্যায় পড়তে পারি আমরা সুমন্ত্র বন্দ্যোপাধ্যায় পড়তে পারি। 1971 সালের 16ই ডিসেম্বরের পরে ঢাকা শহরে কি হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 15 দিন, 20 দিন, 1 মাস আমরা সুমন্ত্র বন্দ্যোপাধ্যায় পড়ি। একটি দেশের সেনাবাহিনী তারা সরাসরি ফ্যান লাইট পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল, লুট করেছিল। তারা কোন দেশের সেনাবাহিনী? পাকিস্তান। আমরা খুঁজি, আমরা 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 চর্চা করি। আমরা আলতাফ পারভেজকে পড়তে পারি, আমাদের কমরেড, আমাদের শিক্ষক আলতাফ পারভেজ, তার একটা অসাধারণ বই আছে, পিডিএফ পাবেন, মুজিব বাহিনী থেকে গণবাহিনী, ফ্যান্টাস্টিক বই। আমরা পড়ি, আমরা একটু জানি। আর যদি আমরা নিজেদের একটু দুষ্টুমি করে একটা এরকম প্রশ্ন করি, আচ্ছা বলুন তো 1971 সালের মুক্তিযুদ্ধে যদি একজন বড় বাঙালি নেতা পার্টিসিপেট না করে থাকেন, তিনি কে? এই প্রশ্নের উত্তর কি হবে? যার নামে মুক্তিযুদ্ধ হয়েছিল তিনি শেখ মুজিবকে ছোট করার কোনো উপায় নেই। যদি আমরা এরকম একজন গুরুত্বপূর্ণ বাঙালি নেতাকে খুঁজে পাই যিনি মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেননি বা করতে পারেননি, তিনি কে? ধরুন তাজউদ্দিন সাহেব, তিনি পালিয়ে এসে আমাদের কলকাতায় মুজিবনগর সরকার তিনি পরিচালনা করেছিলেন। ধরুন অতিবৃদ্ধ মৌলানা ভাসানী, 90 বছর বয়স, তিনি পালিয়ে, তার বাড়ি থেকে পালিয়ে তিনি ইন্ডিয়াতে এলেন এবং এই আসামে তিনি ছিলেন এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে গৃহবন্দী করে রেখেছিল। ধরুন কমরেড সিরাজ শিকদার, কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদার, শহীদ সিরাজ শিকদার, যার আলোচনায় নিশ্চয়ই কয়েক মিনিট বাদেই আসতে হবে আমাদের। তিনি পেয়ারা বাগানে বাংলাদেশের সবচাইতে বড় মুক্তাঞ্চল গঠন করেছিলেন, তার নেতৃত্বে সর্বহারা পার্টি, তার পরবর্তীকালে তারা চীনপন্থী কমিউনিস্ট, যারা আমাদের এখানকার পরিভাষায় যাদেরকে নকশাল বলা যায়, তারা গোটা পূর্ব পাকিস্তানে, পূর্ব বাংলায় বড় বড় 14টা মুক্তাঞ্চল গঠন করেছিল। সবাই মুক্তিযুদ্ধ করেছিলেন, করতে বাধ্য হয়েছিলেন, হয় এক্সাইলে চলে গেছিলেন, অথবা ইন্ডিয়াতে এক্সাইলে এসেছিলেন, অথবা তারা আত্মগোপন করেছিলেন, শহীদ হয়েছিলেন। সংশোধনবাদী কমিউনিস্ট পার্টি, মানে সংশোধনবাদীটা আমার কথা না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এখন যারা, তাদের নেতা মনি সিং এর নেতৃত্বে তারা লড়াই করেছিল। মনি সিং নিজে আমাদের
খুব সম্ভবত ইলামিত্রর সঙ্গে না গীতা মুখার্জির সঙ্গে, আমি ভুলে গেছি, রাশিয়াতে গিয়ে, ইলামিত্র না, ইলামিত্রই হবে, রাশিয়াতে গিয়ে রাশিয়ার সমর্থন তিনি আদায় করেছিলেন, প্রত্যেকে করেছিলেন। একজনই করতে পারেননি যার নামে মুক্তিযুদ্ধ হয়েছিল, তিনি শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কোন রণাঙ্গনে আমরা তাকে দেখতে পাইনি, পাওয়ার কথাও না, কারণ 25শে মার্চ ক্র্যাকডাউন শুরু হওয়ার ঠিক পরেই শেখ মুজিব গ্রেফতার হয়ে যান এবং তিনি প্রথম শ্রেণীর রাজনৈতিক বন্দীর মর্যাদায় তিনি ছিলেন। কাজেই তার পরের 9 মাস যখন গোটা পূর্ব বাংলা রক্তে রক্তে স্নান করছে, লাখ লাখ শহীদের রক্তের উপর দিয়ে একটা নতুন দেশ জন্মাচ্ছে, সেই জন্ম প্রক্রিয়া, তার প্রসব বেদনা, তার ছটফট করা একজন বাঙালি নেতা যিনি দেখতে পাননি, তিনি শেখ মুজিবুর রহমান। তিনি শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব এই মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর তিনি ফিরলেন এবং আরো যন্ত্রণার, তিনি পাকিস্তান থেকে সরাসরি ঢাকায় ফিরলেন না, তিনি লন্ডন গেলেন, দিল্লি এলেন, তারপরে তিনি ঢাকায় পা দিলেন এবং সেটা একটা মহাকাব্যিক অবতরণ, মহাকাব্যিক। লক্ষ লক্ষ মানুষ শেখ মুজিবকে অভ্যর্থনা করবার জন্য পল্টন ময়দানে তারা জড়ো হয়েছেন। সেই ভিড়ের শুরু নেই, শেষ নেই, এবং তারা মুজিব ভাই বঙ্গবন্ধু না, মুজিব ভাই, মূলত মুজিব ভাই স্বাগতম বলে তারা স্লোগান দিচ্ছে। নায়কের বেশে তিনি এলেন এবং সবচাইতে দুঃখের, সবচাইতে কষ্টের, যন্ত্রণা, শেখ মুজিবের কাছে কমিউনিস্টদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি একটা জাতীয় সরকার গঠন করুন, যারা যারা এই মুক্তিযুদ্ধের অংশ তাদের প্রত্যেককে নিয়ে আপনি জাতীয় সরকার গঠন করুন। কিন্তু মুজিব সে কথা রাখলেন না, মুজিব সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। মুজিব, যিনি হিমালয় সদৃশ ব্যক্তিত্ব, যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ দেখেননি, তিনি রক্তর যে বন্যা তিনি তার প্রত্যক্ষদর্শী না, তিনি ক্ষমতা একা তিনি, তার পার্টি এবং তিনি আওয়ামী লীগ তারা ক্ষমতা দখল করল। এটা কষ্টের ইতিহাস এবং এর মাধ্যমে মুজিব যেটা করলেন, একটা বিরাট অংশের মুক্তিযোদ্ধাকে আসলে তিনি নিজের উল্টো দিকে দাঁড় করিয়ে দিলেন। এটা তিনি না করলেই পারতেন, কিন্তু ইতিহাস তো আসলে এরকম ভাবেই তৈরি হয়। আরো কষ্টের, এমনকি তাজউদ্দিন যিনি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, শেখ মুজিব তাকেও কর্নার করলেন, তাকেও তিনি কোণঠাসা করে দিলেন। ইতিহাস শেখ মুজিবের বিরুদ্ধে অনেক অভিযোগ আনবে, কিন্তু বোধহয় সবচাইতে বড় অভিযোগ এটাই, শেখ মুজিব একটা স্বপ্নকে হত্যা করেছিলেন। একটা স্বপ্ন, একটা বাংলাদেশের স্বপ্নের জন্ম দিয়েছিলেন তিনি, এবং তিনি বাংলাদেশের স্বপ্নকে হত্যা করেছিলেন একই সঙ্গে। এটা ইতিহাস। এবং তারপরে কি হলো, আজকে তো অত সময় নেই, সংক্ষেপে বলি। তারপরে যেটা হলো সেটা একটা ভয়ঙ্কর অবস্থা। গোটা দক্ষিণ এশিয়ার সবচাইতে বিভৎস স্বৈরাচার কায়েম করলেন শেখ মুজিব, সবচাইতে ভয়ঙ্কর স্বৈরাচার। এবং শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই শুরু হলো, সংগ্রাম শুরু হলো। এই সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন বামপন্থীরা। একদিকে আমাদের এখানকার পরিভাষায় বলে নকশালপন্থীরা, কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বে এবং অন্যান্য আরো বেশ কিছু চীনপন্থী কমিউনিস্টের নেতৃত্বে, আর অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তার নেতৃত্বে মুজিবের বিরুদ্ধে সংগ্রাম। এই জাসদ কারা? এই জাসদ হচ্ছে, আসলে আমি সব আলোচনাতেই বলি, এখানেও বলছি, যখনই মনোটোনাস লাগবে আমার একবার হাত তুলে বলবেন, ঠিক আছে? তখন আমি তথ্য থেকে শিফট করে যাব, তো তুমিও বলবো। এইটা হচ্ছে যখন বাংলাদেশে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের মধ্যে 1962 সালে একটা ছোট্ট নিউক্লিয়াস তৈরি হয়, স্বাধীন বাংলা পরিষদ। সব ইন্টারনেটে পাবেন, সার্চ করলেই পাবেন। সেই স্বাধীন বাংলা পরিষদে ছিলেন 3 জন সদস্য, যাদের একজনের নাম সিরাজুল আলম খান, যাকে দাদা ভাই বলা হতো, যিনি বাংলাদেশের রাজনীতি রহস্য পুরুষ নামে পরিচিত। আমার পরম সৌভাগ্য হয়েছিল যে তার মৃত্যুর আগের সাক্ষাৎকারটা আমি নিতে পেরেছিলাম। তারা 3 জন অনেকটা আমাদের অনুশীলন যুগান্তরের ঘরানায় তারা শপথ নেন যে পূর্ব বাংলাকে মুক্ত না করা পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন না করা পর্যন্ত কেউ বিয়ে করব না।
এবং তারা নিজেদেরকে সমাজতন্ত্রী বলে মনে করতেন, সমাজতন্ত্রী। কিন্তু সমাজতন্ত্রী মানে আপনাদের অনেকের মতো নয়, মানে মার্কসিস্ট সোশ্যালিস্ট নয়। আই মিন ঠিক আছে, এদের সমাজতন্ত্রটা অনেকটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্লকের যেরকম সমাজতন্ত্রের কনসেপ্ট সেই রকম, মানে না চীনের পথ না রাশিয়ার পথ, বাংলাদেশের সমাজতন্ত্র হবে বাংলাদেশের মতো, এই রকম একটা আইডিওলজি। তারা ধীরে ধীরে গোটা ছাত্রলীগটা আসলে দখল করতে শুরু করলেন এবং 69 সালের যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিলেন মৌলানা ভাসানী, মজলুম জননেতা, এবং চীনপন্থী কমিউনিস্টরা, এবং এই ছাত্রলীগের এই অংশটা, ছাত্রলীগ তখন কার্যত আড়াআড়ি দুটো ভাগে ভাগ হয়ে রয়েছে, একই শরীরে দুটো মন। অনেকটা গান্ধী সুভাষ লড়াইয়ের সময় কংগ্রেসের যেরকম অবস্থা ছিল, অনেকটা ওই রকম ছাত্রলীগের অবস্থা ওই রকম সেই সময়। একদিকে হচ্ছে মুজিববাদীরা, তারা স্লোগান দিত বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। এর উল্টো দিকে এরা স্লোগান দিত জয় সমাজতন্ত্র, জয় বৈজ্ঞানিক সমাজতন্ত্র। কাজে ছাত্রলীগ দুটো ভাগ হয়ে গেল, মুজিববাদী ছাত্রলীগ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদী ছাত্রলীগ। এরপরে মুক্তিযুদ্ধ, 69-এর অভ্যুত্থানে যে বিখ্যাত স্লোগান জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভেঙেছি শেখ মুজিবকে এনেছি, এই স্লোগান যারা দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট নাম হচ্ছে সিরাজুল আলম খান, দাদা ভাই, ছাত্রলীগের একটা অংশের নেতা। এবং অনেকে তাকে বলেন মুজিব মেকার, মুজিবের স্রষ্টা, অতিরঞ্জন বলে আমি মনে করি, কিন্তু আমি তার রাজনৈতিক গুরুত্বটা বোঝানোর জন্য বললাম। তো এইবারে মুক্তিযুদ্ধ চলে এলো, শেখ সাহেব মুজিবুর রহমান তিনি গোটা জাতিকে অপ্রস্তুত অবস্থায় একটা আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সামনে ছেড়ে দিলেন কার্যত। এটা ইতিহাস। তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। কি দিয়ে দুর্গ গড়ে তুলবে মানুষ? কি দিয়ে দুর্গ গড়ে তুলবে? আওয়ামী লীগের সেই রকম কোনো প্রস্তুতি ছিল না, সেরকম কোনো সংগঠন ছিল না, কিছুই ছিল না। শেখ সাহেব এই কল দিলেন এবং তিনি গ্রেফতার বরণ করলেন। তিনি এক্সাইলে গেলেন না, তিনি আত্মগোপন করলেন না, তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না। এই ইতিহাস, এটা ফ্যাক্ট, এটা ঘটনা, আমাদের দেশের সাথে মেলান না। মুক্তিযুদ্ধ তো আমাদের এখানে, মানে আমি কন্টেন্টের দিক থেকে বলছি না, আমি বলছি ব্যাপকতার দিক থেকে। আমাদের এখানে যে নকশালবাড়ি আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ তো ব্যাপকতা তার থেকে অনেক বড়। আপনি ভাবুন, চারুবাবু সশস্ত্র সংগ্রামের কল দিয়ে তিনি বাড়িতে বসে রইলেন, তাকে এসে পুলিশ গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিল, এবং তারপরে সমস্ত নকশালপন্থী যারা মানুষ এবং তাদের সমর্থকদের উপর গণহত্যা চললো। আপনি কি বলবেন? এটা তো হয়েছিল, হয়নি? আপনারা দ্বিমত হলে বলবেন, আমরা তো আসলে একটা খুব ইন্টারেস্টিং ইন্টারাকশন হতে পারে আমাদের। এটাই হয়েছিল, একটা অপ্রস্তুত জাতিকে পাকিস্তানি আর্মির হায়নাদের বুকে ছেড়ে দিয়ে শেখ মুজিব চলে গিয়েছিলেন, এবং তারপরে মানুষ নিজেরা প্রতিরোধ সংগ্রাম শুরু করে, এবং এই প্রতিরোধ সংগ্রাম শুরু করে মূলত বাংলাদেশের কৃষক এবং ছাত্ররা নিজেদের উদ্যোগে। এবং 3 রকমের মুক্তিযোদ্ধা ছিলেন, সেসব বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এই 3 রকমের একরকম হচ্ছে মুজিব বাহিনী, মুজিব বাহিনী বা পিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স। এই মুজিব বাহিনী গোটা বাংলাদেশকে 4টে ভাগে ভাগ করে, 4টে সেক্টরে, এবং এই 2টো সেক্টরের নেতৃত্বে থাকেন মুজিববাদী ছাত্রলীগের 2 নেতা, আর 2টি সেক্টরের নেতৃত্বে থাকেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রপন্থী ছাত্রলীগের নেতা। এবং তারপরে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রপন্থী ছাত্রলীগের নেতারা, তারা শেখ মুজিবকে প্রেসারাইজ করেন, তাকে ঘেরাও করে তারা বলেন যে আপনি বাংলাদেশের মডেলে সমাজতন্ত্র কায়েম করেন। মানে ওই যেগুলো মানে খুব বেসিক বামপন্থী নোশন, ধনীর ওপরে ট্যাক্স বাড়াও, সমস্ত কারখানাকে রাষ্ট্রায়ত্ত করো, ইত্যাদি ইত্যাদি। শেখ মুজিব তাদের কথা শুনলেন না। শেখ মুজিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, এবং তারা এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রপন্থী ছাত্রলীগের যারা আমি বিপ্লবী বলবো, বিপ্লবীরা, তাদের যে লক্ষ্য ছিল অনেকটা কিউবার মতো করে, কিউবা যেমন ফিদেলকে সামনে রেখে, কিন্তু আসলে সাংগঠনিক বিস্তারটা অন্যরকম ছিল, সাংগঠনিক সমীকরণ অন্যরকম ছিল। এখানে মুজিব যেহেতু পপুলার নাম, জাতির পিতা, মুজিবকে সামনে রেখে মুজিবের নাম ব্যবহার করে
আসলে বাংলাদেশে একটা সমাজতান্ত্রিক অভ্যুত্থান ঘটানোর। আমরা কিন্তু যদি আমাদের দেশের দিকে তাকাই প্রচুর মিল পাবো। যদি আমরা অনুশীলন যুগান্তরের সময় আমাদের এখানকার মেইন স্ট্রিম কংগ্রেসের নেতা সুভাষচন্দ্র বসু, তাদের সাথে বিপ্লবী এবং তারপরে বিপ্লবী দলগুলোর সম্পর্ক, বিভি ইত্যাদি ইত্যাদি দেখি, এবং প্রচুর লেখা বেরিয়েছে, লেখা পরবর্তীকালে নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, তো ওদের এটা ছিল মডেল। কিন্তু 1972 সালের, আমি খুব ভুল না করলে এপ্রিল মাসে, শেখ মুজিব বুঝিয়ে দিলেন তিনি কোন পক্ষের মানুষ। ছাত্রলীগ তখন আড়াআড়ি দুই ভাগ হয়ে গেছে, একদম আড়াআড়ি। একই দিনে ছাত্রলীগের দুটো অংশই তারা সম্মেলনের ডাক দিল। মুজিববাদীরা ডাক দিলেন, সেখানে 1020 জমায়েত, আর ওখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ডাক দিলেন, সেখানে 4 লাখ 5 লাখ লোকের বিপুল জমায়েত। ধরেন একটা শহীদ মিনার আর একটা হচ্ছে ব্রিগেড, এইরকম কাছাকাছি দুটো মাঠে। দুটো সমাবেশেই প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত যিনি, তিনি শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি 32 থেকে মুজিবের গাড়ি বেরোলো এবং তার নিয়তি নির্দিষ্ট পথেই তিনি আসলে মুজিববাদী ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন। ছাত্রলীগের যে বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ, ছাত্রলীগের যে বিপ্লবী অংশ, তাদের আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করলেন এবং এর কিছুদিনের মধ্যেই গঠিত হলো নতুন দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ। এবং তারপরের 3 বছর বাংলাদেশে একটা ভয়ঙ্কর এনার্কির 3 বছর, মারাত্মক এনার্কি। এই 3 বছরে একদিকে কমিউনিস্টরা, একদিকে জাসদ, এবং তাদেরকে দমন করার জন্য শেখ মুজিব আমাদের সালোয়া জুলুমের মতো, আমাদের এখানকার সানলাইট সেনার মতো রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। প্লিজ ইন্টারনেটে গিয়ে রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে পড়বেন, ডকুমেন্টেড। আপনারা যারা আমাদের অগ্রজ, আমরা যখন ছোট ছিলাম আপনারা আমাদেরকে এগুলো বলেননি, আমরা চেষ্টা করব আমাদের ছোটদেরকে এগুলো বলতে। শেখ মুজিব 1971 পর্যন্ত যাচ্ছিলেন, তার ঠিক 180 ডিগ্রি উল্টো 72 থেকে 75-এর শেখ মুজিব ধর্ষণ, খুন, লুটপাট, সমস্ত বিরোধী কণ্ঠস্বরের গলা টিপে খুন করেছিলেন শেখ মুজিবুর রহমান শাসক হিসেবে। এতে তার মহান ভূমিকা অস্বীকার করা যায় না, এটা ফ্যাক্ট। 1973 সালে নির্বাচন এলো। 73 সালের নির্বাচনে অভাবনীয় জালিয়াতি করলো আওয়ামী লীগ। খন্দকার মোস্তাক, যিনি শেখ মুজিব মারা যাওয়ার পর ওনার চেয়ারটায় গিয়ে বসবেন, সেই খন্দকার মোস্তাককে জেতানোর জন্য হেলিকপ্টারে করে ব্যালট চুরি করা হয়েছিল। এগুলো ডকুমেন্টেড। প্রয়োজন ছিল না। আওয়ামী লীগ এমনি জিততো, কে বিরোধী আছে, কয়টা সিট পাবে। কিন্তু আসলেই এরকম জালিয়াতি 73 শেখ মুজিব করলেন। তারপর এলো 74 সালের মারাত্মক ভয়ঙ্কর দুর্ভিক্ষ, ভয়াবহ দুর্ভিক্ষ। বাংলাদেশ উজাড় হয়ে গেল সেই দুর্ভিক্ষে। শেখ মুজিবুর রহমানের সরকার সম্পূর্ণ ব্যর্থ। আজকে যারা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নৈরাজ্য নিয়ে কথা বলছেন, আমিও বলবো, তারা 72 থেকে 75-এর বাংলাদেশের নৈরাজ্য সম্পর্কে কি বলবেন আমি জানি না। যেখানে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমরা যারা পূর্ব পশ্চিম পড়ে বড় হচ্ছি তাদের কাছে আইকন কাদের সিদ্দিকী, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। কাদের সিদ্দিকী কাদেরিয়া বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধের পরে খোলা ময়দানে রাজাকার বলে এবং চীনপন্থী কমিউনিস্টদেরকে তিনি নিয়ে এসে খোলা ময়দানে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুন করেছিলেন। এগুলো ডকুমেন্টেড। কাদের সিদ্দিকীও মানব, আপনারা তো এপিডিআর করেন, এপিডিআর এর সংগঠক। কাদের সিদ্দিকীকে কি যেমন করে গোলাম আজম যুদ্ধাপরাধী, কাদের সিদ্দিকীকে আমরা যুদ্ধাপরাধী বলবো? আমাদের ভাবতে হবে। আমি কোনো মন্তব্য করছি না, আপনারা তো ভাববেন নিশ্চয়ই। ইতিহাসকে যদি আমরা ফিরে দেখি তাহলে তো আমরা নিশ্চয়ই কাদের সিদ্দিকীর কথাও ভেবে দেখবো, তাই না? এনিওয়ে, এরপরে এলো 1975 সাল। 1975 সালে শেখ মুজিব খুন হন, কিন্তু সেই বছরে আরো একটা বড় খুন হয়েছিল। আমরা সেই খুন নিয়ে কি অতটা চর্চা করি? বছরের শুরুতে সিরাজ শিকদার, যার নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা পার্টি, বিপ্লবী কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদ, লেনিনবাদ, তারা বলতেন মাও সেতুংয়ের চিন্তাধারা, তার ভিত্তিতে গোটা পূর্ব বাংলা জুড়ে লড়াই সংগ্রাম আন্দোলন চালাচ্ছিল এবং ঢাকার রিক্সা চালকদের মধ্যে তার দুর্ধর্ষ সংগঠন ছিল। সেই সিরাজ শিকদার একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি পেয়ারা বাগানকে মুক্ত করেছিলেন। সেই সিরাজ শিকদারকে অপহরণ করে নির্মম অত্যাচার করে খুন করেন। কে খুন করেছিলেন সিরাজ শিকদারকে?
কোন পরিবারের সদস্য, আপনারা এগুলো ইন্টারনেটে পাবেন, এবং তারপর জাতির পিতা যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি আর একজন মুক্তিযোদ্ধাকে খুন করবার পরে সদম্ভে বলেছিলেন, সিরাজ শিকদারকে লাল ঘোড়া বলা হতো, লাল ঘোড়া বলেছিলেন, লাল ঘোড়া থামিয়ে দিলাম, কোথায় তোদের সিরাজ শিকদার? হ্যাঁ, সিরাজ শিকদারকে শেখ মুজিব থামিয়ে দিতে পেরেছিলেন, নিশ্চয়ই পেরেছিলেন, কিন্তু বাংলাদেশ 1975 যে সিরাজ শিকদারকে হারিয়েছিল, 2024-এর গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ এই সিরাজ শিকদারের কামব্যাক দেখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের কাছে একটা বিরাট বড় দেওয়াল আছে, সেই দেওয়ালে ছাত্র ইউনিয়ন নেতা শহীদ মঈন হোসেন রাজুর একটা বড় গ্রাফিতি আঁকা ছিল। আর এই শেখ মুজিবের শতবর্ষ উপলক্ষে ছাত্রলীগ সেই গ্রাফিতিটাকে মুছে দিয়ে শেখ মুজিবের ছবি আঁকে। এই অভ্যুত্থানের পর আমি ওইগুলো খুব স্যাভি নই, অর্ককে বললে হতো, ছবিগুলো দেখালে ভালো লাগতো আপনাদের। তো ওই অভ্যুত্থানের পর সেই শেখ মুজিবের বিরাট মুখের অর্ধেকটা জুড়ে একটা বড় লাল তারার মধ্যে সিরাজ শিকদারকে আঁকা হয়েছে, এবং তার তলায় লিখেছে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা লিখেছে, লাল ঘোড়ার প্রত্যাবর্তন। লাল ঘোড়া এরকম ভাবে ফিরে আসছে বাংলাদেশে। যেমন করে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি দেখছিলাম আশু তিমিরের স্কুল চালু করেছে কিছু ছেলে মেয়েরা, যেরকম ভাবে জেভিপি যে মত পথেই হোক তাদেরকে নির্মূল করতে পারেনি এই আমাদের শ্রীলঙ্কার রাষ্ট্র, ঠিক একই রকম ভাবে শেখ মুজিব বাকশালীরা সিরাজ শিকদারকে খুন করে মুক্তিযুদ্ধের যে একমাত্রিক বয়ান তৈরি করতে চেয়েছিল সেটা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ, এবং সিরাজ শিকদার আবার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছেন। এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই, আমাদের ভাই মেঘমল্লার বসু, সে ছাত্র ইউনিয়নের নেতা, মানে আমি বোঝার সুবিধার জন্য বলছি এই শব্দগুলো, কিন্তু আমি সব যে ওন করি সেটা না, সংশোধনবাদী বামপন্থী ছাত্র সংগঠন হিসেবে যদি তাদেরকে বলা যায়, মেঘ কিছুদিন আগে যখন জামাত খুব মাসল ফ্লেক্স করছে, এই অবস্থায় বাচ্চা ছেলে উত্তেজিত হয়ে একটা লিখে দিয়েছিল যে এই ফার রাইটের আগ্রাসন রুখতে বাংলাদেশে লাল সন্ত্রাস প্রয়োজন, না লিখলেই পারত, ভুল করেছিল। তো তার প্রতিক্রিয়ায় জামাতে ইসলামী একদম সব পুরো শক্তি দিয়ে তারা রাস্তায় নেমে পড়ে, মেঘ মোল্লার এবং বামপন্থীদের গ্রেফতার করতে হবে ইত্যাদি ইত্যাদি স্লোগান দেয়। এবং এই যে গ্রাফিতিটার কথা বললাম সিরাজ শিকদারের, ওরা বলে এই হচ্ছে সবচেয়ে বড় লাল সন্ত্রাস, এর গ্রাফিতিটা মুছে দেওয়া হোক, এবং গোটা গ্রাফিতিটা ওরা মুছে দেয়। ইন্টারেস্টিং হলো তার 4 দিনের মাথায় ছেলেমেয়েরা আবার ওখানে ওই গ্রাফিতি এঁকেছে, এবং শুধু তাই না, প্রত্যেকটা ক্যাম্পাসে, রাজশাহীতে, কুমিল্লাতে, চট্টগ্রামে, নোয়াখালীতে সব কটা ক্যাম্পাসে সিরাজ শিকদারের গ্রাফিতি আঁকা হয়েছে। এবং সিরাজ শিকদারের ভূত বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে তারা করছে, আসলেই তারা করছে, ইউটোপিয়া না, চাপিয়ে দেওয়া না, জোর করে বলা কোনো আশাবাদ নয়, এগুলো ফ্যাক্ট, এগুলো আসলে ফ্যাক্ট। এবং সেই যে সিরাজ শিকদারকে শেখ মুজিব হত্যা করলেন, গোটা দেশের পরিস্থিতি পরিবেশ মারাত্মক একটা অবস্থায় চলে গেল, এবং 2 রকমের লড়াই চলছিল শেখ মুজিবের বিরুদ্ধে, প্যারালালি, সমান্তরাল। একটা লড়াই হচ্ছে এই জাসদের লড়াই, গণবাহিনী গঠন করে লড়াই, সিরাজ শিকদারদের লড়াই, এটা একটা লড়াই, অভ্যুত্থানের রাজনীতি। আরেকটা, সেটা ভয়ঙ্কর, সেটা চলছিল একটা প্রাসাদ ষড়যন্ত্র। সেনাবাহিনীর মধ্যে একটা অংশ, যাদের বিভিন্ন কারণে শেখ মুজিবের বিরুদ্ধে ক্ষোভ ছিল, তারা শেখ মুজিবকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবার জন্য নানান রকম ঘোট পাকাচ্ছিলেন, এবং সেই ঘোট পাকানোর পরিণতি 15ই আগস্টের মর্মান্তিক বিভৎস ঘৃণ্য হত্যা। সপরিবারে শেখ মুজিবকে খুন করা হলো, এবং শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে খুন করার মাধ্যমে আসলে তার আততায়ীরা শেখ মুজিবকে চিরন্তন করে দিয়ে গেলেন বাংলাদেশের রাজনীতিতে। শেখ মুজিব রয়ে গেলেন, শেখ মুজিবের বিচার হলো না। বাকশাল যেভাবে গণতন্ত্র হত্যা করেছিল, আমি মিস করে গেছি বাকশাল হচ্ছে একটা একদলীয় শাসন। শেখ মুজিব বললেন সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে দাও, একটাই দল থাকবে বাকশাল, আমি তার সর্বময় নেতা, তোমাদের সবাইকে এই বাকশালের মধ্যে আসতে হবে। ভাবুন তো, একবার এখন নরেন্দ্র মোদী যদি বলেন যে আমি একটা নতুন দল তৈরি করছি, প্রগতিশীল বিজেপি, কংগ্রেস, সিপিএম যা আছে সব দল বিলুপ্ত করে ওই প্রগতিশীল বিজেপির মধ্যে থেকে তোমায় রাজনীতি করতে হবে জাতীয় স্বার্থে, কিরকম লাগবে?
শেখ মুজিব এই কাজটা বাংলাদেশে করেছিলেন। আমরা ছোটবেলায় যখন বাংলাদেশ নিয়ে আমাদের সিনিয়রদের আলোচনা শুনতাম, কেউ এগুলো বলেননি, কিন্তু আমরা এই কথাগুলো এবার বলবো। আমরা বলবো এই বাকশাল আসলে, শেখ মুজিব আসলে বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক ভিত্তি নির্মাণ করেছে প্রথম থেকে। আমি সরাসরি বললাম না, আপনারা সুমন্ত বন্দ্যোপাধ্যায় পড়বেন, আপনারা পড়বেন বাংলাদেশ রক্তের ঋণ, আলতাফ পারভেজকে পড়বেন এবং কমরেড বদরুদ্দিন উমরকে পড়বেন। এই আমাদের শিক্ষক, এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী লেখক, ভাবুক, চিন্তক, ইতিহাসবিদ কমরেড বদরুদ্দিন উমর, তিনি ধরে 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 দেখিয়েছেন। তো শেখ মুজিব খুন হয়ে গেলেন, আর ইতিহাসে যাব না, এবার বাস্তব আমার বর্তমানে ফিরে আসি। বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে মুক্ত হয়েছিল 71 সালে, 75 সালের মধ্যে সেই স্বপ্নের সম্পূর্ণ কবর রচিত হলো। বাংলাদেশের শাসক শ্রেণী এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তি ঐক্যবদ্ধভাবে, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ এবং অন্যান্য শক্তি ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নকে আসলে ভুলুণ্ঠিত করল। তারপরের ইতিহাস হচ্ছে আসলে একটা পথভ্রষ্ট জাহাজের এলোমেলো ভাবে চলার ইতিহাস এবং বাংলাদেশের মানুষের বারবার প্রতারিত হবার ইতিহাস। পরপর শাসন বদলেছে, মুজিব খুন হয়েছেন, জিয়াউর রহমান খুন হয়েছেন, এরশাদ ক্ষমতায় এসেছে, এরশাদ বিরোধী অভ্যুত্থান হয়েছে, 90-এর অভ্যুত্থান, এরশাদ ক্ষমতা থেকে চলে গেছে, খালেদা জিয়ার সরকার ক্ষমতায় এসেছে, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেছে, আবার খালেদা জিয়া জামাতে ইসলামীকে সঙ্গে করে নিয়ে এসেছেন। তার আগে 96 সালে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী হাতে হাত ধরে এই খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো ইন্টারনেটে খুঁজলে পাবেন, গোলাম আজম এবং শেখ হাসিনা একসঙ্গে প্রেস মিট করছেন, এখনো পাওয়া যাবে। তারপরে 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে, গত 16 বছরের বিভৎস ভয়াবহ দানবিক স্বৈরাচার ক্ষমতায় এসেছে। এই 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের যাবতীয় গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন এবং সবচেয়ে যন্ত্রণার, সবচেয়ে কষ্টের এই প্রত্যেকটা কাজ তিনি করেছেন মুক্তিযুদ্ধের কথা বলে, প্রত্যেকটা কাজ করেছেন মুক্তিযুদ্ধের কথা বলে। আজকে যখন বাংলাদেশি একজন তরুণ মুক্তিযুদ্ধকে গালাগালি দেয়, এই হলে আমরা যখন আছি, আপনারা যারা আছেন আপনারা রাগ করবেন, আপনারা রাগ করবেন। আপনারা 2000 পরবর্তী পশ্চিমবঙ্গ দেখেননি, আপনারা রাগ করবেন। আমরা তো ক্যাডার হতেই চেয়েছিলাম যাদবপুরে পড়ার সময়, কিন্তু ক্যাডার শব্দটাকে 2003, 4, 5-এ পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে দেখেছে আপনারা জানেন না, আপনারা জানেন না। আমরা লাল পতাকার স্বপ্ন দেখে আমরা বড় হয়েছি, সেই লাল পতাকা আমরা দেখিনি পশ্চিমবঙ্গ। আমাদের ইতিহাস কি বলে, আরো পিছিয়ে যাই। বন্দে মাতারাম স্লোগান দিয়ে 42-এর ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, বন্দে মাতারাম স্লোগান দিতে দিতে অগ্নিযুগের বিপ্লবীরা শহীদ হয়েছেন। 72 থেকে 77 এই বন্দে মাতারাম স্লোগান কাদের মুখে ছিল? প্রিয় সুব্রতরা তো বা অন্যান্যরাও এই বন্দে মাতারাম স্লোগানকে ব্যবহার করেছেন। ইনকিলাব জিন্দাবাদ যদি ব্যবহৃত হতে পারে, বন্দে মাতারাম যদি ব্যবহৃত হতে পারে, তাহলে জয় বাংলাও ব্যবহৃত হতে পারে, এটা আমাদের মেনে নেওয়া উচিত। এই জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপিকে ভোট দেওয়ার অপরাধে এক সুবর্ণচরে একজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। এই জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ বিরোধী মুক্তিযোদ্ধাদের। দিনের পর দিন এই জয় বাংলা বলতে বলতে গোটা বাংলাকে, লক্ষ লক্ষ শহীদের অর্জন বাংলাদেশকে একটা প্রতিবেশী দেশের কলোনিতে পরিণত করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ যদি জয় বাংলা স্লোগানের বিরোধিতা করেন, তাহলে গোটা ভারত যেভাবে দেখছে আমরাও সেভাবে দেখব, নাকি আমরা অন্যভাবে দেখব? আমরা তো জানি 2007-এ আমি যখন ফার্স্ট ইয়ারের ছাত্র, আমি এই অডিয়েন্সকেই বলছি, অন্যত্রটা বলার জায়গা নয়, আমাদের স্বপ্নের যে পতাকা তার রং ছিল কালো, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পতাকা। আমি মনে করি সেই কালো পতাকাই ওই মুহূর্তে কাস্তে হাতুড়ি খচিত লাল পতাকার প্রতিনিধিত্ব করত পশ্চিমবঙ্গে। অনেকে দ্বিমত হতে পারেন, আমায় ক্ষমা করে দেবেন। ঠিক একই রকম ভাবে বর্তমানে মুক্তিযুদ্ধের স্পিরিটকে যারা আপহোল্ড করছে, তারা বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান দিচ্ছে বাংলাদেশে। আমি সেই স্লোগানকে কুর্নিশ করতে বাধ্য একজন ইন্ডিয়ান হিসেবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা।
এই অভ্যুত্থানে কারা ছিল, যে কথা বলে শুরু করেছিলাম, এবারে আমরা র্যাপ আপ করি ধীরে ধীরে। এই অভ্যুত্থানের নেতৃত্বে কারা ছিল? এই অভ্যুত্থানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। একজন তাত্ত্বিক, আমরা অনেকে তার সঙ্গে একমত নই, আমাদের সাথে তার বাহাস হবে, আমাদের সাথে তার তর্ক হবে, ঝগড়া হবে, তার নাম ফরহাদ মাজার। আপনারা তার বই পড়ুন, আমরা তার বই পড়ে তর্ক করি। আমি মজার ভাইয়ের সাথে একদম একমত না, কিন্তু আমরা তার বই পড়ে ঝগড়া করবো তার সাথে। এবং সলিমুল্লাহ খান একজন ইন্টারেস্টিং ইন্টেলেকচুয়াল, তিনি ছিলেন। একই সঙ্গে বিএনপি ছিল। বিএনপির কর্মীরা, বিএনপি একটা বুর্জুয়া দল এবং শোষক শ্রেণীর শাসক শ্রেণীর দল, এবং বিএনপিও দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তির দালালি করেছে বছরের পর বছর। কিন্তু ওই 16 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মার খেতে খেতে বিএনপি কর্মীরাও আসলে আন্দোলনের কাতারে এসে দাঁড়াচ্ছেন, আসলেই দাঁড়িয়েছেন। জামাতে ইসলামী ডেফিনেটলি এই আন্দোলনে ছিল। আমার ঘৃণা তাদের প্রতি, তীব্র অপছন্দ তাদের প্রতি, কিন্তু জামাতে ইসলামী আন্দোলনে ছিল, এটা মানতেই হবে। আপনারা যারা প্রবীণ, যারা সিনিয়র মানুষ, এই যে দীপঙ্কর বাবুরা 75 সালে যখন জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করছেন এখানে দাঁড়িয়ে, কারা কারা জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছিল? কারা? মার্কসিস্ট কমিউনিস্টরা করেছিলেন, সিপিআইএম, আরএসপি এবং অন্যান্য বামপন্থী দলগুলি করেছিল, নকশালপন্থীরা তো করেই ছিলেন। আর কারা? আমরা সেই উত্তর জানি। সোশ্যালিস্টরা করেছিলেন। আর কারা করেছিলেন? তার মানে কি আপনাদের জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন মিথ্যে হয়ে যায়? জরুরি অবস্থার বিরুদ্ধে আপনারা যে লড়াই করেছিলেন সেই লড়াই মিথ্যে হয় না আরএসএস এর অংশগ্রহণের কারণে। একই রকম ভাবে ইসলামিস্টদের অংশগ্রহণের কারণে শেখ হাসিনার পুতুল সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনতার গণবিদ্রোহ মিথ্যে হয়ে যায় না। এগুলো নিকৃষ্ট সংকীর্ণতাবাদ। যারা একটা স্থিতাবস্থাকে টিকিয়ে রাখতে চান, যারা আসলে বামুন বিপ্লবী, ছোঁয়াছুঁইতে বিশ্বাস করেন, তারা এই ধরনের প্র্যাকটিস করেন। এবং এই ধরনের প্র্যাকটিস শুধু বাংলাদেশে না, সর্বত্র হয়েছে, সর্বত্র। হামাসের সঙ্গে যাওয়া যাবে না। হামাসের সঙ্গে অবশ্যই আমি হামাসের বিরোধিতা করি, কিন্তু একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে ইউনাইটেড ফ্রন্ট তৈরি হয়। জামাতে ইসলামী এই আন্দোলনে ছিল এবং একই সঙ্গে এই আন্দোলনে বিপুল ভাবে ছিলেন বাংলাদেশের বামপন্থীরা। খুব বিস্তারে যাওয়া এখানে ঠিক হবে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল, তাদের একটা অংশ, তারা এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। কমিউনিস্ট পার্টির যেটা বিপ্লবী অংশ বলে আমি মনে করি, তারা সক্রিয়ভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, গার্মেন্ট শ্রমিকদেরকে মোবিলাইজ করেছেন তারা। এবং একই সঙ্গে মার্কসিস্ট সোশ্যালিস্ট পার্টি, তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মেঘমল্লার বসু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আদ্রিতা রায়, তার দাদুর নাম হচ্ছে প্রসাদ রায়, তিনি পাবনার কিংবদন্তি কমিউনিস্ট নেতা। আদ্রিতা এই আন্দোলনের লড়াকু সৈনিক ছিল এবং এখনকার বাংলাদেশে দাঁড়িয়ে যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আদ্রিতা সেই আন্দোলনকেও লিড করছেন। কাজেই এই সমস্ত শক্তি মিলে এই অভ্যুত্থানটা হয়েছিল। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার আসলে একটা খিচুড়ি সরকার, একেবারেই জগা খিচুড়ি সরকার। এর মধ্যে সব ধরনের লোক আছে। কিরকম? অনেকে বলছেন বাংলাদেশ মোল্লাদের সরকার। হ্যাঁ, ঠিক আছে, মানলাম মোল্লাদের সরকার। তা এবারে এই মোল্লাদের সরকারে এমন একজন ভদ্র মহিলা আছেন, শারমিন মুর্শিদ, যিনি এলজিবিটি কিউ অধিকার আন্দোলনের গোটা এশিয়ার প্রথম সারির একজন ব্যক্তিত্ব। তিনি এই সরকারে আছেন। কাজে মোল্লাদেরকে মেনে নিতে হচ্ছে যে উনি এই সরকারে থাকবেন। একইভাবে শারমিন আপাকেও মেনে নিতে হচ্ছে এই সরকারে মামুনুল হকের মতো লোকজন থাকবে, মেনে নিতে হচ্ছে। এই সেই হেফাজতে ইসলাম যারা শেখ হাসিনাকে কওমি জননী তকমা দিয়েছিল, আজকে তারা বাংলাদেশে মৌলবাদের উত্থান দেখছেন। তারা শেখ হাসিনার আমলে সংগঠিত ৩৫০০ সাম্প্রদায়িক হিংসা মাইনরিটিদের ওপরে একটা কথা তারা বলেননি, একটা কথা তারা বলেননি। নাসিরনগরে দাঙ্গা হয়েছে, রামুতে দাঙ্গা হয়েছে, একটার পর একটা দাঙ্গা হয়েছে, তারা কোনো কথা বলেননি। ৩৫০ মডেল মসজিদ তৈরি করে, ৫৫০ মডেল মসজিদ তৈরি করেছেন শেখ হাসিনা। একটা কথা আমাদের এখানকার মিডিয়া বলেনি, এখানকার প্রগ্রেসিভরা বলেনি। তার কারণ ওখানে আসলে আমাদের সরকার বসেছিল। যতক্ষণ আমাদের সরকার থাকে ততক্ষণ সব ঠিক আছে।
যতক্ষণ আমাদের সরকার থাকে ততক্ষণ হিন্দুরা মার খায় না, কেউ কোনো কথা বলেনি। আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি হিন্দু সম্পত্তি দখল হয়েছে, ডকুমেন্টেড, এটা গবেষণার হয়েছে, এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। নারায়ণগঞ্জের মাফিয়া শামীম ওসমানের ওসমান ডাইনেস্টি নিয়ে, ওসমান ডাইনেস্টি শব্দটা ঠিক বলছি, অসলো বিশ্ববিদ্যালয়ে কাজ হয়েছে, সেই কাজ ইন্টারনেটে লভ্য, কেউ এখানে কোনো কথা বলেননি। তার কারণ ওখানে নরেন্দ্র মোদীর সরকার ছিল। এখন এখন তারা কথা বলছেন, হ্যাঁ কথা বলুন। বাংলাদেশে মৌলবাদের সমস্যা ছিল, এখনো আছে। বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক ততটাই খারাপ আছেন যতটা তারা শেখ হাসিনার আমলে খারাপ ছিলেন। একটার পর একটা মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে। আপনারা আমাদের, আমি আর ও একটা পডকাস্ট করি ডিকোড বাংলাদেশ বলে, আপনারা দেখবেন নির্লজ্জের মতো মিথ্যে কথা বলেছে ইন্ডিয়ান মিডিয়া। আমি যখন বাংলাদেশে সেই সময় দাঁড়িয়ে খবর করছে শাখা সিঁদুর পরে নাকি মহিলারা রাস্তায় বেরোতে পারছেন না। আরে ভাই, আমি আজ দীপাদির বাড়িতে, দীপাদি সকালবেলা বাজার করে এলেন, আমার জন্য ট্যাংরা মাছ রান্না করে খাওয়ালেন, শাখা পরা সিঁদুর পরা। একটার পর একটা মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, বাংলাদেশে মাজারের উপর হামলা হয়েছে, আগেও এই মাজারের উপর হামলা হয়েছে, এটা নিয়ে পরে আজকে বিস্তারিত আলোচনার সুযোগ নেই, অন্য কোনো সভায় নিশ্চয়ই কথা বলবো। যে এই যে মাজারপন্থীদের সঙ্গে ইসলামের যে অন্য গোড়া অংশ, তার সংঘাত আমাদের এই বেঙ্গল বেসিনে একটা সুদীর্ঘকালের সংঘাত, হাসিনার আমলেও ছিল, এই আমলেও আছে। হ্যাঁ, আক্রান্ত হচ্ছেন তারা, ফারাকটা একটাই, ওই সময়ের মাজারের ওপর হামলা, হিন্দুদের ওপর হামলা, আদিবাসীদের ওপর হামলা এবং বৌদ্ধদের ওপর হামলা, সেইগুলো আমরা চোখে দেখতে পেতাম না, এখন আমরা চোখে দেখতে পাচ্ছি। এই হচ্ছে ফারাক, আর কিচ্ছু ফারাক নেই। বাংলাদেশ 5ই আগস্টের পরে কোনো স্বর্গের নন্দনকাননে পরিণত হয়নি, হওয়ার কথাও ছিল না। আচ্ছা, আপনারাই তো ছোটবেলায় ইস্পাত পড়তে দিয়েছিলেন, তাই তো? তো ইস্পাতে পাভেল কোরচাগিন যুদ্ধ করছে কত সালে বলেন তো? 1920, 1921, আরো পরে লেনিন মারা যাচ্ছেন, আরো পরে। তা 17 সালে তো একটা বিপ্লব হয়ে গেল, বিপ্লবের পরে তো স্বর্গোদ্যান হওয়ার কথা ছিল গোটা রাশিয়ায়। তা পাভেল কোরচাগিন গৃহযুদ্ধ করছিল কেন? পাভেল কোরচাগিন গৃহযুদ্ধ করলে সেটা আমরা চোখ বন্ধ করে থাকবো, আর আমাদের পাশের দেশে এত বড় একটা অভ্যুত্থান ঘটে গেল, একটা অগ্নুৎপাত ঘটে গেল, তারপরে সেখানে নৈরাজ্য হবে না, এরকম একটা অদ্ভুত এক্সপেকটেশন কি করে থাকতে পারে আমি জানি না। আপনারা আমার চেয়ে ইতিহাস অনেক অনেক বেটার জানেন। ফ্রেঞ্চ রিভলিউশনের পরে একটার পর একটা লোককে গিলোটিনে দেওয়া হচ্ছে, একটার পর একটা লোক। 100 বছর ধরে প্যারি কমিউন পর্যন্ত আসছে যাচ্ছে। আমরা সেই নৈরাজ্যকে আমাদের অসুবিধা হয় না, আমাদের কলোনিটা হাতছাড়া হয়ে গেছে বলে বাংলাদেশের নৈরাজ্য দেখতে আমাদের অসুবিধা হচ্ছে। এটা হয় বলুন তো? বাংলাদেশ অভ্যুত্থানের পরে নৈরাজ্য হবেই, এটাই স্বাভাবিক। আলো এবং অন্ধকারের শক্তিগুলো সবগুলো জায়গাতেই আমি কথাটা বলছি। বাংলাদেশে একটা জগদ্দল পাথর বাংলাদেশের মানুষ গায়ের জোরে উপড়ে ফেলে দিয়েছে, একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার দখল নেওয়ার জন্য আলো এবং অন্ধকারের শক্তিরা খেলা করছে। এটাই হয়, সর্বত্র তাই হয়, সব জায়গায় দেশে তাই হয়েছে, বাংলাদেশেও তাই হচ্ছে। এই লড়াইতে কারা জিতবে এখনই আমরা এটা বলতে পারি না, আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যেমন দেখছি মেয়েদেরকে ফুটবল খেলার জন্য তাদের উপর হামলা হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছে, বিরাট করে আনন্দবাজার পত্রিকা খবর করলো, ঠিকই তো করেছে, ভয়ঙ্কর খারাপ। হাসিনা বলেও বন্ধ হতো, সেটা তখন তারা দেখতে পায়নি, অন্য কথা। কিন্তু যেটা খবর করলো না, ওদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 21 পদক এই অন্তর্বর্তীকালীন সরকার এবার জাতীয় নারী ফুটবল টিমকে দিয়েছে। ঠিক ও বলছে যে 49টা ফুটবল ম্যাচ তারপরে সংগঠিত করা হয়েছে, ওই কাল পড়বে বাতিল হয়েছিল। স্থানীয় সমস্যা, স্থানীয় ইসলামিস্টদের সমস্যা, কিন্তু পাশাপাশি এটাও খবর যে 49টি ফুটবল ম্যাচ সফলভাবে হচ্ছে। কাজেই রাইট, কাজেই লড়াইটা চলছে দাদা, এই লড়াইটা চলছে, গেম ইজ অন। বাংলাদেশের আমি
5ই অগস্ট রাত্রিবেলায় সেটা অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি, ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে, আর আমাদের তো আপনারা জানেনই সেই সময় থেকে আমাদের হুমকি পাওয়া শুরু হলো খুনের। তারপরে আমি দেখলাম একা একা হুমকি পেয়ে তো আর লাভ নেই, তাহলে অর্কদেবকেও সাথে নিয়ে নেওয়া যাক, এবং তারপর থেকে আমরা একসাথেই আছি। তো এটা খুব ইন্টারেস্টিং, এটা ভালো, আমাদের ভালো লাগছে এটা ভাবতে। আজকের তো আরো ভালো লাগলো দীপঙ্করদার কথা শুনে। এবং 1962 সালের চীন ভারত যুদ্ধের কথা তো আমরা পড়েছি। সেই চীন ভারত যুদ্ধের সময় কমিউনিস্টদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই আমাদের এই কলেজ স্ট্রিটে চীন থেকে ছাপা বইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা জানি যে তার 5 বছরের মধ্যে 1967 সালে একদিকে নকশালবাড়ি হচ্ছে, অন্যদিকে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসছে। কাজে আমাদের ওগুলো নিয়ে কোনো চাপ নেই। কিন্তু 5ই আগস্টই আমরা বলেছিলাম বাংলাদেশের অভ্যুত্থানের প্রথম পর্যায় শেষ হয়েছে, খুব দ্রুত বাংলাদেশ তার অভ্যুত্থানের দ্বিতীয় পর্যায়ে ঢুকবে। একটু মিলিয়ে নিন ছোট্ট করে, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। 2018-19 সালে বাংলাদেশে দুটো বড় আন্দোলন হয়, একটা কোটা সংস্কার আন্দোলন, আরেকটা আন্দোলন হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। এই আন্দোলনগুলো আসলে ওই শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানের যে জমি তাতে জল দিচ্ছিল। এই দুটো আন্দোলন ক্র্যাকডাউন করে বন্ধ করে দেয় হাসিনা। তার কয়েক বছর বাদে আবার এই দ্বিতীয় লড়াই, এবং তার মাধ্যমে অভ্যুত্থান এবং পট পরিবর্তন ঘটল। হ্যাঁ 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 রাইট, হ্যাঁ রাইট রাইট রাইট। এবারে হচ্ছে যে হ্যাঁ, তো এবারেও দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাসে কি করেছে। এই 6 মাসে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকের বুকে গুলি চালিয়ে 2 জন শ্রমিক মেরেছে, তার বিরুদ্ধে গার্মেন্ট শ্রমিকরা ফুঁসছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার ছেলে মেয়েদের ওপর লাঠিচার্জ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে, এবং ধর্ষণ বিরোধী আন্দোলন যখন চলছে তখন এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যারা ভাই, আমাদের যারা বোন, আমাদের যারা কমরেড, সেই 12 জনের নামে, যাদের নামে হাসিনা সরকারও মামলা দিয়েছিল, তাদের নামে আবার নতুন করে মামলা দিয়েছে। এবং আপনারা দেখেছেন এই ধর্ষণের বিরুদ্ধে গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলো মেয়েদের নেতৃত্বে তারা পথে নেমে এসেছেন। উমামা ফাতেমা, যারা খুব গুরুত্বপূর্ণ অভ্যুত্থানের নেত্রী, তার নেতৃত্বে, আদ্রিতার নেতৃত্বে হাজার হাজার মেয়ে তারা কিন্তু রাস্তায় আছে। কাজেই বাংলাদেশ একটা ঐতিহাসিক লগ্ন, একটা ঐতিহাসিক সময় পার করছে। বাংলাদেশ কোন দিকে যাবে এটা এখনই বলে দেওয়ার কোনো সময় আসেনি। অনেকে মনে করতে পারেন বাংলাদেশের বামপন্থীদের শক্তি কম। এখন যে কার্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী গোছের আমাদের এই মাহফুজ আলম ছেলেটি, তাদের যে সংগঠন, সেই সংগঠনের সদস্য, অ্যাক্টিভ সদস্য ছিল 25 থেকে 30 জন। তারা সঠিক সময়ে সঠিক স্লোগানটা দিতে পেরেছিল, যেটা বিএনপি তার কোটি কোটি সদস্য নিয়ে পারেনি, জামাতে ইসলামী পারেনি, বড় বড় বামপন্থী দলগুলো পারেনি। কাজেই আমি ভরসা করি, আমি বিশ্বাস রাখি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম, আমাদের যারা সহযোদ্ধা, আমাদের কমরেড, তারা অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে, এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ এখন দুটো বিতর্ককে সবচাইতে সামনে রাখছে। এই টিপিটস এখানে মনে হয় না খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সংবিধান সংশোধন, ধর্মনিরপেক্ষতা আসবে না বহুত্ববাদ আসবে, ধর্মনিরপেক্ষতা আসবে না বহুত্ববাদ। বাংলাদেশের সংবিধান সংশোধনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে মানুষটি, মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক, তার নাম আলী রিয়াজ, যিনি ছাত্র জীবনে বামপন্থী জাসদ ছাত্রলীগ করতেন। তিনি বলছেন বহুত্ববাদ এই শব্দটার মধ্যে অনেক কিছুকে ইনক্লুড করা যায়। দক্ষিণপন্থীরা আক্রমণ করছে তাকে, দক্ষিণপন্থীরা বলছে বহুত্ববাদ এই শব্দটাকে সামনে আনা মানে আসলে এলজিবিটি কমিউনিটিকে ওর মধ্যে ঢুকিয়ে নেওয়া। একটা বিতর্ক চলছে, বাংলাদেশের নির্বাচনটা কেমন হবে সেইটা নিয়ে। বিএনপি চাইছে এক্ষুনি নির্বাচন, কারণ বিএনপি জানে এখন ভোট হলে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসবে। আর বিএনপি বাদে সমস্ত রাজনৈতিক দল তারা চাইছে নির্বাচন আর একটু পরে হোক। কমিউনিস্ট পার্টি ইদানিং দ্রুত নির্বাচন চাইছে। জামাতে ইসলামীর প্রশ্নটা কিভাবে ডিল করা হবে, তারা 71-এর গণহত্যাকারী। আজকের ঘটনা, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি, তাদের যিনি খুব গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি জামাতে ইসলামীকে আজকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এবং ইলেকশনটা আসলে কেমন হবে
আমাদের মতো ওয়েস্টমিনস্টার মডেল, মানে একদম 294টা আসনে ভোট হচ্ছে, যে হাফ পাবে তার সরকার, বা আমাদের দেশে 550টা আসনে ভোট হচ্ছে, নাকি প্রতিনিধিত্বমূলক আনুপাতিক হারে নির্বাচন, যেখানে সিম্বলে ভোট হবে, যে যত পার্সেন্ট ভোট পাবে তার ভিত্তিতে এমপি, এরকম নানা কিছু বিতর্ক চলছে। কিন্তু মনে করা হচ্ছে যে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসও বলেছেন, মোটামুটি ভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে চলেছে। কিন্তু আসলে আমি আমার আজকের কথাবার্তা শেষ করব আবারও আমার শিক্ষক বদরুদ্দিন উমরকে কোট করে। উমর ভাই বলতেন, বাংলাদেশ আসলে স্বৈরাচার ও অভ্যুত্থানের দেশ। বাংলাদেশে একটার পর একটা স্বৈরাচার কায়েম হয়েছে পাকিস্তান আমল থেকে। জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তার উত্তর দিয়েছে। 1952 সালের অভ্যুত্থান, 1969 সালের অভ্যুত্থান, 1971 সালে মুক্তিযুদ্ধের ঠিক আগের অভ্যুত্থান, 1990-এর অভ্যুত্থান, 2024-এর অভ্যুত্থান। জনগণ রাষ্ট্রীয় যে নির্পীড়ন, তার উত্তর দেওয়ার জন্য সংসদীয় ভাষায় তারা কথা বলেনি, তারা অভ্যুত্থানের মাধ্যমে কথা বলেছে। অভ্যুত্থান নিজেই একটা ম্যান্ডেট, অভ্যুত্থান নিজেই একটা ম্যান্ডেট। অভ্যুত্থান আসলে একটা স্বীকৃতি যে একটা সমাজের ভিতরে যে গাঠনিক শক্তি থাকে, অভ্যুত্থান তাকে স্বীকৃতি দেয়। কাজেই আমি বিশ্বাস করি বাংলাদেশ আসলে ভোট যত তাড়াতাড়ি হোক, আমি চাই ভোট তাড়াতাড়ি হোক, কিন্তু আসলে বাংলাদেশ আবারও গণ অভ্যুত্থানের দিকে যাবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানের যে অসমাপ্ত স্পিরিটের জন্য 71-এর অভ্যুত্থান অসমাপ্ত ছিল, 90-এ অভ্যুত্থান হতে হয়েছিল। আবারও 24-এর অভ্যুত্থানের আরো একটা পর্যায়ে আমরা দেখব। বাংলাদেশের বন্ধুরা বলে জুলাই চলমান, জুলাই এখনো শেষ হয়নি। আমি নিবিড়ভাবে গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশে জুলাই চলমান, বাংলাদেশের জুলাই এখনো চলছে। আমাদেরকে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে, এবং আমি মনে করি আগামী বছরের মার্চ এপ্রিল মাস নাগাদ বাংলাদেশের রাজনীতি আবারও খুব গুরুত্বপূর্ণ একটা মোড় নিতে যাবে। সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়, আপনাদেরকে অনেকক্ষণ বোর করলাম। কাজেই আমি অনুরোধ করব, শেষ আমার অনুরোধ থাকবে, আমাদের প্রত্যেকেরই প্রায় বোধহয় ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, আমরা ইন্ডিয়ান নাগরিক। আমরা যেন আমাদের হাতে বাংলাদেশিদের রক্ত লাগতে না দিই। আমরা যেন ফেলানি খাতুনকে স্মরণ করি, আমরা যেন স্মরণ করি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নির্বিচারে খুন হওয়া শয়ে শয়ে বাংলাদেশি মানুষজনকে, শিশুদেরকে। আমরা যদি আয়লান কুর্তির কথা স্মরণ করি, তাহলে আমাদেরকে ফেলানি খাতুনকেও স্মরণ করতে হবে। আমরা যেন আমাদের বাংলাদেশ চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে, ভর কেন্দ্র হিসেবে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতাকে স্থাপন করি। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে অন্তত এই প্রসঙ্গে একমত হবেন। এইটুকু বলে আমি আপাতত এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।